ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের ক্লাস 11-এর সরল দোলগতি চ্যাপ্টারের সেট 1-এর অঙ্কগুলো শুরু করেছিলাম এবং তোমরা দেখবে যে আগের ভিডিওতে 1 থেকে 10 অবধি অঙ্ক করে দেখানো হয়েছে। তো আজকের ক্লাসে আমরা সেট 1-এর 11 নম্বর অঙ্ক থেকে দেখানো শুরু করব। তো চলো শুরু করা যাক আজকের চ্যাপ্টার সরল দোলগতি সেট 1-এর 11 নম্বর অঙ্ক কি বলছে দেখে নিই। দেখো যেখানে বলছে সরল দোলগতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ দেওয়া রয়েছে 3a প্লাস 27x ইকুয়াল 0। কণার কৌণিক গতিবেগ কত, মানে ওমেগা কত জিজ্ঞেস করা হচ্ছে এখানে। তো ভালো করে সমীকরণটা দেখো, রয়েছে কি 3a, এ মানে এখানে ত্বরণ, প্লাস 27x, এক্স হচ্ছে সরণ। তো এবারে আমরা সরল দোলগতির যে সমীকরণটা বুঝি সেটাতে কি দেখা যায়, তাহলে দেখা যায় যে এ ইকুয়াল মানে ত্বরণ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা ত্বরণের ইকুয়েশনও বলতে পারো বা যে কোনো সরল দোলগতির ইকুয়েশনকেও আমরা কিন্তু এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এটা দিয়েও বোঝাতে পারি। তো সেই জন্য দেখো এখানে কি করা হচ্ছে, এই যে 3a প্লাস 27x ইকুয়াল 0 সমীকরণটাকে আমরা করলাম কি 3 দিয়ে ভাগ করে দেওয়া হলো, তার ফলে কি দাঁড়াচ্ছে a প্লাস 9x ইকুয়াল 0, এটা হচ্ছে। এবারে যদি আমরা সমীকরণটিকে a ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এই সমীকরণটার সঙ্গে তুলনা করি, তো কি দেখা যাচ্ছে দেখো, মাইনাস ওমেগা স্কোয়ার সেটা ইকুয়াল আমরা বলতে পারি -9। এখানে কি হয়েছে দেখো, রয়েছে a প্লাস 9x ইকুয়াল 0। যদি আমরা এরকমভাবে লিখি a ইকুয়াল -9x আর এখানে রয়েছে a ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মানে মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়াল তাহলে -9, তাহলে দুদিকে মাইনাস ক্যান্সেল হয়ে গেলে কি হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল 9, যেটা এখানে লিখেছি। তাহলে এখান থেকে ওমেগা কত পাওয়া যাচ্ছে 3 রেডিয়ান পার সেকেন্ড। তো এটাই আমাদের প্রশ্ন ছিল যে কৌণিক গতিবেগ কত, সেটা হচ্ছে 3 রেডিয়ান পার সেকেন্ড। পরবর্তী অঙ্ক দেখে নেব, 12 নম্বর অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, মন দিয়ে দেখবে। কি বলছে দেখো, একটি সরল দোলগতিযুক্ত কণা তার বিস্তারের প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করে। কণাটির দোলনকাল ক্যাপিটাল টি হলে যাত্রারম্ভের t/12 সময় পরে তার গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত কত হবে। তো এক্ষেত্রে আমাদের তাহলে কিন্তু গতিশক্তি এবং স্থিতিশক্তি বার করতে হবে যাত্রারম্ভের t/12 সময় পরে। বেশ, তো প্রথমেই কি করছি, আমরা লিখে নিচ্ছি যে গতির সমীকরণ যেটা হয় x ইকুয়াল a cos ওমেগা টি। কেন cos ওমেগা টি, আমরা কিন্তু আগের ক্লাসে বলেছি একবার, একটা অঙ্ক এরকম ছিল যে যখনই সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু না করে প্রান্ত কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করবে তখন কিন্তু আমরা কি লিখব, সাইন ওমেগা টি না লিখে লিখবো a cos ওমেগা টি। কেন নাকি না, যে কোনো প্রান্ত বিন্দু সাম্যাবস্থান থেকে π/2 ফেজ ডিফারেন্সে থাকে, 90 ডিগ্রি দশা পার্থক্য থাকে। সেই কারণে যদি এভাবে ভাবো যে a সাইন ওমেগা টি প্লাস 90, তাহলে সাইন ওমেগা টি প্লাস 90কে আমরা cos ওমেগা টি লিখতে পারি। সেইভাবে কিন্তু লেখা হচ্ছে x ইকুয়াল a cos ওমেগা টি। আচ্ছা, ওমেগাকে কি লিখতে পারো 2π/T, আর যেরকম স্মল টি গুণ রয়েছে সেরকমভাবেই রয়েছে। এক্ষেত্রে কণার বেগকে আমরা লিখছি v ইকুয়াল dx dt। তাহলে এখানে যেটা রয়েছে a cos 2π/T ইন্টু স্মল টি, এটাকে ডেরিভেটিভ করা হচ্ছে, তো dt অফ x, x মানে a cos 2πT/T। তো ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি কি দেখো, -2πa/T সাইন 2πT/T, এরকম একটা কিছু আসছে। তোমরা জানো যে cos এর ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস সাইন হয়, আর এই 2πT/T থেকে ডেরিভেটিভ করলে আবার 2π/T বাইরে এসছে, সেইভাবে জিনিসটা এসছে আর কি, কণার বেগ তাহলে এমন কিছু। এবার যেটা আমাদের বার করতে হচ্ছে যে t/12 সময় পরে গতিশক্তি কত, সেটাকে আমরা লিখছি ek দিয়ে, k ফর কাইনেটিক এনার্জি। তো সেই জন্য ek লিখছি, সেটা কত, হাফ mv² হয়। আমরা জানি যে কোনো কণার গতিশক্তিকে আমরা লিখতে পারি হাফ mv²। তো v এর মান আমরা একটু আগেই বার করলাম, কণার বেগ যেটা বার করেছি, তাহলে তার স্কোয়ার করে দেওয়া হচ্ছে। তাহলে কি হলো, হাফ m ইন্টু v এর যে টার্মটা একটু আগে বার করলাম তার স্কোয়ার হিসাবে লিখছি। এবং দেখো এখানে স্মল টি যেটা ছিল সেই টি এর জায়গাতে আমরা বসাচ্ছি কি ক্যাপিটাল T/12, সেটা বসিয়ে দেওয়া হয়েছে স্মল টি এর জায়গাতে। তো সেটা বসিয়ে দিয়ে আমরা আলটিমেট পাচ্ছি দেখো m/2 ইন্টু 2πa/T এর হোল স্কোয়ার ইন্টু 1/4/4টাকে এদিকে গুণ করে m/8ও বলতে পারো, যা খুশি। আচ্ছা, আবার আমরা জানি যে সরল দোলগতির
মোট শক্তি কত হয় সেটা আমরা জানি, যেটা কনস্ট্যান্ট ভ্যালু হয় সেটা কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এ মানে বিস্তার এখানে। তো সেখানেও আমরা ওমেগাটাকে দেখো 2π/t এই ফর্মে লিখেছি, এখানে ওমেগা যেটা ছিল তাকে 2π/t এর হোল স্কোয়ার এই ফর্মে লেখা হয়েছে। এবং এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা এবারে স্থিতিশক্তি বার করতে পারি। স্থিতিশক্তি তো আমরা অন্যভাবেও বার করতে পারতে, কিন্তু এখানে এটা খুব ইজিয়ার স্থিতিশক্তি বার করা, কেননা দেখো গতিশক্তি তো বার করেছি আর মোট শক্তি আমরা জানি, তো মোট শক্তি থেকে যদি আমরা গতিশক্তি বিয়োগ করে দিই তাহলে খুব সহজেই স্থিতিশক্তি পাওয়া যায়, নাহলে ফর্মুলা দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই, ওভাবেও করতে পারা যায়। তো এইভাবে বিয়োগ করে দেখো আমরা করলাম কি, স্থিতিশক্তির মান পেলাম 3m/8 2π/t এর হোল স্কোয়ার স্কোয়ারের একটা কিছু এসছে। তো আমাদের প্রশ্নে ছিল যে গতিশক্তি এবং স্থিতিশক্তি, এখানে দেখো স্থিতিশক্তিকে ইপি বলে লিখেছি, পি ফর পোটেনশিয়াল এনার্জি, তো এই দুটো জিনিসের রেশিও বার করতে বলেছিল, অনুপাত কত, তো সেটাই করলাম আমরা, ইকে বাই ইপি করছি, অনুপাত বার করছি। তো ইকের যা মান এসেছিল m/2 × 2πa/t এর হোল স্কোয়ার × 1/4, সেটাই ওপরে লেখা হয়েছে, এই 4 আর 2 গুণ করে এখানে 8 এসছে আর কি। আর ইপির মানটা এক্ষুনি যেটা বার করলাম 3m/8 2π/t এর হোল স্কোয়ার স্কোয়ার একসঙ্গে লেখা হয়েছে। তো উপর নিচে সব কিছুই মোটামুটি কেটে যাবে, কাটলে দেখো কি পড়ে থাকছে, ওপরে থাকছে 1 আর নিচে থাকছে 3, বাকি সব কেটে যাচ্ছে, যার ফলে ইকে বাই ইপি সেটা হচ্ছে কত 1/3, সেটাকে আমরা লিখেছি 1:3। তাহলে এখন দেখা যাচ্ছে যে টি বাই সময় পরে গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত হয়ে যাচ্ছে 1:3। পরবর্তী অঙ্ক 13 নম্বর অঙ্ক, আবার একটা ভালো অঙ্ক দেখো রয়েছে এবং এখান থেকে একটা শেখার জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি, প্রশ্নটা পড়ে নিয়ে আগে তারপর বলছি। এখানে বলছে যে সরল দোলগতি সম্পন্নকারী একটি বস্তুকণার গড় গতিশক্তি নির্দিষ্ট সময় অবকাশে গড় স্থিতিশক্তির সমান, সেটা প্রমাণ করতে হবে। তো এখানে দেখার জিনিস রয়েছে যে গড় গতিশক্তি এবং গড় স্থিতিশক্তি, তো এই গড় এনার্জি মানে অ্যাভারেজ এনার্জি এটা কি করে বার করে, কি ফর্মুলা এর, এটা কিন্তু তোমরা এখান থেকে শিখতে পারবে, কারণ ফিজিক্সে বহু জায়গাতে, ক্লাস 11 তো বটেই, 12এও অনেক জায়গাতে তোমাদের এই অ্যাভারেজ এনার্জি কিন্তু বার করতে, অ্যাভারেজ এনার্জি বলো বা অ্যাভারেজ কারেন্ট ভোল্টেজ, এরকম অনেক কিছুর মানে অ্যাভারেজ বার করা যায়। তো সেটা যদি টাইমের ফাংশন হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে জিনিসগুলো টাইমের ফাংশন হবে, যে সময়ের সঙ্গে পরিবর্তনশীল কোনো চলরাশি, তার অ্যাভারেজ কী করে বার করা যায় সেটা তোমরা এখান থেকে এই অঙ্কটার থেকে শিখতে পারবে। তো ফার্স্টে কি করছি দেখো, আমরা লিখছি যে সরল দোলগতি সমীকরণ কি হচ্ছে, x = a sin ωt হলো। এখান থেকে বেগ বার করতে পারছি dx dt করে, তোমরা জানো কি হয়, a ω cos ωt হয়, এবং এখান থেকে গতিশক্তিও আমরা বার করতে পারছি, এটাকে লিখছি ইকে বলে, ইকে = ½ mv², ভি তো লিখছি a ω cos ωt ছিল, তাহলে সেটা স্কোয়ার হয়ে যাচ্ছে, করে আমরা ইকে পাচ্ছি ½ m² ω² cos² ωt। তো এই অবধি হলো, এই অবধি কি পেলাম, এই অবধি পেলাম গতিশক্তির মান কত। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে গড় গতিশক্তি কি করে বার করব। তো ভালো করে খেয়াল করো কি করছি, এখানে এখানে এই যে পুরো এনার্জিটা নিয়েছিলাম, এই যে গতিশক্তি যেটা ছিল সেই গতিশক্তিকে দেখো এখানে আমরা ডিটি দিয়ে গুণ করে তার ইন্টিগ্রেশন করছি, এবং পুরো রাশিটাকে আমরা এই ক্যাপিটাল টি দিয়ে ভাগ করে দিয়েছি। তো এরকম কেন করা হলো, তো বেসিক্যালি এখানে যেটা করা হচ্ছে দেখো, একটা পূর্ণ চক্রের জন্য, এখানে পূর্ণ চক্র বলতে আমি ফুল টাইম পিরিয়ডকে বলতে চাইছি, যে একটা জিনিস শুরু হলো যে ফেজে এবং তার পুরো জার্নিটা কমপ্লিট করছে, মানে একটা সরল দোলগতি কিভাবে জার্নি কমপ্লিট করে, সাম্যাবস্থা থেকে শুরু করলো, করে ডান দিকে গেল, সাম্যাবস্থায় ফিরলো, বাঁ দিকে গেল, আবার সাম্যাবস্থায় ফিরে এলো, তাহলে একটা পূর্ণ দোলন কমপ্লিট হলো। তো এই পূর্ণ দোলন কমপ্লিট হতে কত সময় লাগে, ক্যাপিটাল টি সময় লাগে, যেটা তার পর্যায়কাল, সেই সময়টা লাগে। তো আমরা কি করছি, সেই সময় দিয়ে ভাগ করছি পুরো রাশিটাকে, এবং এই পুরো জিনিসটাকে আমরা ডিটি দিয়ে গুণ করেছি এবং ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশনের লিমিট দিয়েছি 0 থেকে ক্যাপিটাল টি, মানে 0 থেকে টি এর মধ্যে এনার্জি ইনটু ডিটি, সেটা করে তাকে আবার টাইম দিয়ে ভাগ করে ফেলা হলে তাকে আমরা বলছি অ্যাভারেজ। তার মানে কি দাঁড়াচ্ছে, এরপর থেকে যখনই আমরা কোনো একটা রাশি যেটা টাইমের ফাংশন তার অ্যাভারেজ করব, কি করব, ইন্টিগ্রেশন 0 to t করব ফুল টাইমের জন্য, মানে ফুল একটা টাইম পিরিয়ডের জন্য তার ইন্টিগ্রেশনটা করব উইথ রেসপেক্ট টু ডিটি, এবং তাকে 1/t দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই আমরা কিন্তু সেই জিনিসটার অ্যাভারেজ পেয়ে যাব, মানে পুরো টাইমের জন্য তার অ্যাভারেজ। আচ্ছা, এবার দেখো কি করলাম, এখানে অঙ্কটায় চলে আসি। এখানে কি করা হচ্ছে দেখো, এই cos² ωt এটা শুধুমাত্র কিন্তু টাইমের ফাংশন, এবং বাকি সমস্ত কিছু যা রয়েছে ½ m² ω²
সব কিন্তু কনস্ট্যান্ট জিনিস, তাই জন্য ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এলাম কনস্ট্যান্টগুলোকে। আর 1/3 তো ছিলই, সেটা 1/t হিসাবে লিখেছি। রয়েছে ইন্টিগ্রেশন 0 to t cos স্কোয়ার ওমেগা টি ডিটি। আচ্ছা, এবার একটা জিনিস জেনে রাখো, তোমরা এই ক্যালকুলেশন যদি না করতে চাও তাহলে ইন্টিগ্রেশন 0 to t cos স্কোয়ার ওমেগা টি বলো বা সাইন স্কোয়ার ওমেগা টি বলো, এবং ডিটি দিয়ে যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি, এর ভ্যালু আসে কিন্তু হাফ। এর ভ্যালু হাফ আসে। কেন হাফ আসার কারণ কি? তার কারণ হচ্ছে, যেমন ধরো যে আমরা জানি যে কোনো সাইন বা কস এর ম্যাক্স ভ্যালু কত হতে পারে? 1 হতে পারে, তার বেশি তো হতে পারে না। তো এবার দুটো হাফ সাইকেলের জন্য আমরা কাজ করছি। যখন আমরা সাইন বা কস তার স্কোয়ার নিই, তো 1-এর স্কোয়ার নিলে তো 1ই থাকে, সেটা তার বেশি হয়ে যাবে এমনটা নয়। এবার চিন্তা করো সাইনে কি হয়, সাইনের যে গ্রাফটা তোমরা যদি ফলো করো, সাইনে একটা হাফ সাইকেল পাই উপরে, একটা হাফ সাইকেল পাই নিচে। যে কোনো সাইনের গ্রাফ যদি তোমরা ফলো করো আর কি, আমি এখানে সাইনের একটা গ্রাফ দিয়ে দেখাচ্ছি। এরকম টাইপের একটা সাইনের গ্রাফ তোমরা দেখতে পাও, যার একটা হাফ সাইকেল উপরে থাকছে, একটা হাফ সাইকেল নিচে থাকছে। এবার যদি আমি তাকে স্কোয়ার করি, সাইন বলো বা কস বলো, ব্যাপারটা একই রকম আর কি, এরকম হাফ সাইকেলই পাওয়া যায়। তার যদি স্কোয়ার করো, স্কোয়ার করলে কি হবে, এটা উপরেই থাকবে, কিন্তু এই নিচের যে নেগেটিভ সাইকেলটা, যদি প্লাস সাইকেল হয় এটা নেগেটিভ সাইকেল হবে। এই নেগেটিভ সাইকেলের স্কোয়ার যদি করো, সেটা উপরে উঠে যাবে, তাহলে সেটা এরকম টাইপের নেচার ধারণ করবে, উপরে উঠে যাবে, নিচে থাকবে না। স্কোয়ার করলে যে কোনো জিনিস, নেগেটিভ জিনিসও পজিটিভ হয়ে যায়, তোমরা জানো। তো 1-এর স্কোয়ার করলে 1ই থাকে, -1-এর স্কোয়ার করলে কি হবে, 1 হয়ে যাবে। তো দুটোই 1 হয়ে যাচ্ছে। এবার দুটো হাফ পিরিয়ডের জন্য এটা 0, এই জায়গাটা t/2, এই জায়গাটা ক্যাপিটাল টি, এই হয়েছে জিনিসটা। এবার তার যদি অ্যাভারেজ করো, অ্যাভারেজ করলে কিন্তু দেখবে সেটাতে হাফ আসছে 1, কারণ আমি এখানে 2 দিয়ে ভাগ করছি, কারণ দুটো সাইকেলের জন্য 2 দিয়ে ভাগ করছি, তাহলে হয়ে যাচ্ছে হাফ। এভাবেও ব্যাপারটাকে ভাবতে পারো, আর না হলে যেভাবে করেছি, অঙ্ক করে করেছি, সেটা দিয়েও দেখতে পারো যে হাফই আসছে, কিভাবে আসছে। তো যেমন ধরো এখানে কি করেছিলাম, ছিল cos স্কোয়ার ওমেগা টি, আমরা করলাম কি উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, তার ফলে কি হলো, এটা হয়ে গেল 2t নিচে, আর উপরে হলো 2 cos স্কোয়ার ওমেগা টি ডিটি, এরকম কিছু হলো। এবার এই 2 cos স্কোয়ার ওমেগা টি ডিটি যেটা, সেটাকে আমরা কি লিখতে পারি, cos 2 ওমেগা টি প্লাস 1 ডিটি। তোমরা নিশ্চয়ই cos 2 থিটার ফর্মুলা জানো। cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। এখানেও সেই জিনিসটা হয়েছে, 2 cos স্কোয়ার ওমেগা টি মাইনাস 1, তাকে আমরা লিখতে পারি কি cos 2 ওমেগা টি। তো তাহলে 2 cos স্কোয়ার ওমেগা টিকে লেখা যায় cos 2 ওমেগা টি প্লাস 1। এবার এই জিনিসটা ইন্টিগ্রেশন করা তো খুব সহজ। cos 2 ওমেগা টি মানে হচ্ছে sin 2 ওমেগা টি বাই 2 ওমেগা, আর 1 এর ইন্টিগ্রেশন করলে আসে t, আর এখানে 1/2t যেরকম রয়েছে, বাকিটা কনস্ট্যান্ট রয়েছে। এবার লিমিট দাও, লিমিট ছিল কি 0 থেকে t, তাহলে t হচ্ছে আমার আপার লিমিট, 0 হচ্ছে লোয়ার লিমিট, সেগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে। একবার স্মল টিতে আমরা ক্যাপিটাল টি বসাচ্ছি, এই স্মল টিতেও ক্যাপিটাল টি বসাচ্ছি, ফর্মুলা অনুযায়ী মাইনাস কি হবে, একবার 0 বসবে, সাইন 0-তে 0ই হয়, তাই 0 লিখে দিয়েছি, আরেকবার এই স্মল টিতে এই 0টা বসবে, 0ই হয়ে গেছে। আচ্ছা, তো ওমেগাকে আমরা লিখতে পারি কি 2π/t, তাহলে এখান থেকে t আর t ক্যান্সেল হয়ে যায়, তাহলে হচ্ছে কি সাইন 4π হচ্ছে। তো সাইন 0-তে আমরা জানি 0 হয়, তো সাইন তাহলে 2π-তেও 0 হবে, 4π-তেও 0 হবে, তাহলে আমরা কিন্তু এই পুরো জিনিসটা 0 পাচ্ছি। তাহলে এই যে 4টে টার্ম ছিল, তার মধ্যে 3খানা টার্ম হয়ে যাচ্ছে 0, ফার্স্ট টার্ম 0, থার্ড টার্ম 0, ফোর্থ টার্ম 0, পড়ে থাকছে খালি ক্যাপিটাল টি। তাহলে এই পুরো বাঁদিকের জিনিসটার সঙ্গে গুণ হাত থাকছে কি শুধু টি, তাহলে এই টি আর এই টি যদি কেটে দাও, যেমন এখানে করেছি, এই পুরোটার সঙ্গে টি গুণ রয়েছে, এই টি আর টি যদি কেটে দাও, তাহলে কি হয়, হাফ পড়ে থাকে। তাহলে এই পুরো পার্টটা যখন আমরা করছি 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t cos স্কোয়ার ওমেগা টি ডিটি, এই পুরো পার্টটার ইন্টিগ্রেশন করে আসে কিন্তু হাফ। অ্যাভারেজ করছি, অ্যাভারেজ করলে হাফ আসছে। তাহলে কি পড়েছিল, হাফ m s স্কোয়ার ওমেগা স্কোয়ার, তার সঙ্গে হাফ গুণ করে কি হচ্ছে 1/4 m s স্কোয়ার ওমেগা স্কোয়ার, এরকম কিছু আসছে। তো এটা তাহলে হলো কি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বা গড় গতিশক্তি। একই রকমভাবে আমরা স্থিতিশক্তি বার করছি, হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স এর মান আমরা জানি কি হয়, এক্স এর মান হচ্ছে a সাইন ওমেগা টি, এক্স এর জায়গায় বসাচ্ছি a সাইন ওমেগা টি, তার হোল স্কোয়ার করছি, তাহলে হয়ে গেল কি হাফ m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। গড় স্থিতিশক্তি করছি ওই একই রকমভাবে 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t ইপির ভ্যালুটা ইন্টু ডিটি। এবার আমরা আগে থেকেই জানি, যখন বললাম যে cos স্কোয়ার ওমেগা টি ইন্টিগ্রেশন করলেও যে নামটা হয়, সাইন স্কোয়ারের ক্ষেত্রে ওই একই জিনিস হয়। তো সেক্ষেত্রেও তাহলে আমরা একটা হাফ পাবো,
তাহলে এই হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার এর সঙ্গে গুণ হয়ে যাবে কিন্তু একটা হাফ, তার ফলে হচ্ছে 1/4 এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার। আমি আর করে দেখাইনি, তোমরা ইচ্ছে করলে করতে পারো, একই রকম আগের যে ফর্মুলাটা পেলে সেভাবেই করবে। কারণ আমরা জানি কি cos 2 ওমেগা টি মানে কি হয় 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি হবে। cos 2 ওমেগা টি মানে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। তো সেই রকম ফর্মুলা দিয়ে আনবে, করে দেখো এই জিনিসটাই আসবে। তার ফলে আমরা কি পেলাম, দেখো দুটো ভ্যালু সেম এসে গেছে। তাহলে আমরা বলতে পারি যে ইকের অ্যাভারেজ সেটা ইপির অ্যাভারেজের সঙ্গে সমান, মানে গড় গতিশক্তি গড় স্থিতিশক্তির সঙ্গে কিন্তু সমান হয়ে যায়। দেখে নেব 14 নম্বর অঙ্কটা। দেখো বলছে যে 5 গ্রাম ভরের একটি কণা সরল দোলগতিতে কম্পিত হচ্ছে। মধ্য অবস্থান অতিক্রমের সময় তার বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড হলে মোট যান্ত্রিক শক্তির মান কত? তো এখানে মধ্য অবস্থান বলতে কিন্তু আমরা সাম্যাবস্থানকে বুঝবো। আচ্ছা, এবার দেখো যেটা হয়, সাম্যাবস্থান যখন অতিক্রম করে কোনো কণা, তখন কিন্তু কণাটার স্থিতিশক্তি শূন্য হয় এবং পুরো শক্তিটাই কিন্তু গতিশক্তিই হয়। তো সেই জন্য আমরা বলতে পারি যে আমাদের যেটা প্রশ্ন চেয়েছে যে মোট যান্ত্রিক শক্তির মান কত, সেটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু গতিশক্তি হবে, কারণ স্থিতিশক্তি সেখানে হবে না, কারণ সাম্যাবস্থান অতিক্রম করার সময় স্থিতিশক্তি থাকে না কোনো। তাই জন্য আমরা লিখতে পারছি যান্ত্রিক শক্তি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এম দেওয়া রয়েছে, ভি দেওয়া রয়েছে, সবই দেওয়া আছে, বসালেই তাহলে হয়ে যাচ্ছে যে হাফ ইন্টু 5 ইন্টু 10 স্কোয়ার করলে পাচ্ছ 250 আর্গ। তাহলে এটাই হবে আমাদের আনসার, যে মোট যান্ত্রিক শক্তির মান হচ্ছে 250 আর্গ। চলে আসবো 15 নম্বর অঙ্কে। দেখো বলছে যে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরত্বে একটি সরল দোলগতিযুক্ত কণার গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত দিয়েছে 3:2। কণাটির দোলনের বিস্তার কত? তো এখানে কি কি দিয়েছে, গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত। তো ফার্স্টেই আমরা কি করছি, গতিশক্তি লিখছি যে ই কে ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার বলেছিল কি 2 সেমি দূরত্বে, তাই জন্য এক্স এর জায়গায় 2 বসালাম, তাই জন্য ই কে হয়ে যাচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। একই রকম ভাবে 2 সেমি দূরে স্থিতিশক্তি কত হবে সেটাকে লিখছি ইপি দিয়ে, ইপি ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, তার ফলে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার 2 স্কোয়ার। এবার যেন প্রশ্নে বলেছিল যে দুটোর অনুপাত কত হচ্ছে 3:2, তাই করছি তাহলে ইকে বাই ইপি সেটাকে লিখছি 3/2। আচ্ছা, তো উপর নিচে দেখো অনেক কিছু কেটে যাচ্ছে এবং হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 3/2, আর নিচে একটা 2 স্কোয়ার ছিল, সেটা এই 2 স্কোয়ারটা 4 হয়ে যাচ্ছে, 4টা উপরে উঠে গেলে এখানে 4 হয়ে যাচ্ছে, এবং এখান থেকে আমরা এ এর মান বার করতে পারছি, এ এর মান হচ্ছে 3.2 সেন্টিমিটার। দেখে নেব 16 নম্বর অঙ্কটা। দেখো বলছে যে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল দোলকের পিণ্ডটিকে সাম্যাবস্থানের সাপেক্ষে অনুভূমিক দিকে 2 সেন্টিমিটার দূরে নিয়ে ছেড়ে দেওয়া হলো। পিণ্ডটির গতির সমীকরণ নির্ণয় করো, এবং বলছে যেখানে tan ইনভার্স 2/100 লেস 4 ডিগ্রি এটা দেওয়া আছে। যাই হোক, তো আমরা লিখতেই পারি যে দোলনের পর্যায়কাল কত, টি ইকুয়াল 2π√L/g। এখানে এল বলতে যে সরল দোলকটা ছিল তার দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে, দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তাই জন্য আমরা এল কে বসাচ্ছি 1 আর জি কে লিখছি 9.8, এবং তার ফলে দেখো আমরা টি এর মান যেটা পাচ্ছি 2 সেকেন্ড, এখান থেকে টি পাওয়া যাচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, প্রশ্নে বলা হয়েছে অনুভূমিক দিকে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে নিয়ে গিয়ে ওই দোলকটিকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার মানে কি, তার যে বিস্তারের অবস্থা সেখান থেকে কিন্তু দোলকটিকে ছেড়ে দেওয়া হচ্ছে, তার মানে বিস্তার কত, বিস্তার নিশ্চয়ই 2 সেন্টিমিটার হবে এখানে। তাহলে আমরা গতির সমীকরণ লিখতেই পারি এক্স ইকুয়াল এ কস ওমেগা টি। আবার কেন কস না, যেহেতু আমাদের বিস্তারের অবস্থান থেকে আমরা জিনিসটাকে ছেড়ে দিচ্ছি, সাম্যাবস্থান থেকে ছাড়ছি না, বিস্তারের জায়গা থেকে ছাড়ছি, তাই জন্য লিখছি এক্স ইকুয়াল এ কস ওমেগা টি। আচ্ছা, তাহলে এর জায়গায় বসাচ্ছি কি 2, বিস্তার যেহেতু 2 সেন্টিমিটার। আচ্ছা, ওমেগা কত, ওমেগার জায়গায় লিখতে পারি 2π/T, এবং টি এর মান আমরা একটুখানি আগেই বার করলাম, টি এর মান কত 2 সেকেন্ড, এবং সেটা বসানো হচ্ছে, তার ফলে কি দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 2 cos πt, এবং পাই এর মান যদি বসিয়ে দাও, পাই এর মান হয় কত 3.14 তোমরা জানো, তাহলে এক্স এর সমীকরণটি আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল 2 cos 3.14 t সেন্টিমিটার। দেখে নেব পরবর্তী 17 নম্বর অঙ্কটা। দেখো বলছে যে একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, পিণ্ডের ভর 10 গ্রাম হলে এবং পিণ্ডটি 4 সেন্টিমিটার বিস্তার নিয়ে দুলতে থাকলে মোট যান্ত্রিক শক্তি কত হবে? তো মোট যান্ত্রিক শক্তির ফর্মুলা আমরা জানি কি হয়, হাফ এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ স্কোয়ার, এবং এটা একটা কনস্ট্যান্ট জিনিস। আচ্ছা,
সব কিছুই দেওয়া রয়েছে, এম দেওয়া রয়েছে কত দেখো, এম দেওয়া রয়েছে 10 গ্রাম। ওমেগা যেটা রয়েছে, ওমেগাকে আমরা লিখতে পারি কি 2π/t, এবং ক্যাপিটাল টি হচ্ছে আমাদের দোলনকাল যেটা দেওয়া রয়েছে 2 সেকেন্ড, তাহলে 2π/2 তার হোল স্কোয়ার হচ্ছে, সেটা মানে ওমেগা স্কোয়ার। আর রয়েছে কি এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের বিস্তার, সেটা দেওয়া ছিল কত 4 সেন্টিমিটার। তো সেগুলো বসানো হচ্ছে, বসিয়ে পেয়ে যাচ্ছি 789.56 আর্গ, এবং সেটাকে আমরা লিখতে পারি 790 আর্গ। দেখে নেবো 18 নম্বর অঙ্কটা। দেখো বলছে যে একটি ভরহীন স্থিতিস্থাপক স্প্রিং এর নিচে ক্যাপিটাল এম ভর ঝোলালে পর্যায়কাল যা হয়, অতিরিক্ত আরো স্মল এম ভর ঝোলালে পর্যায়কাল হয় তার এন গুণ। স্মল এম ও ক্যাপিটাল এম এর অনুপাত কত, মানে দুটো ভরের অনুপাত জানতে চেয়েছে। তো আমরা জানি যে স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং মাস সিস্টেম যেটা হয়, সেখানে পর্যায়কালের ফর্মুলা হচ্ছে T=2π√m/k। তো প্রথম ক্ষেত্রে কি হয়েছিল, ক্যাপিটাল এম ভর ঝোলানো হয়েছিল, তাই জন্য আমরা প্রথম ক্ষেত্রে পর্যায়কালকে লিখছি T1 বলে, T1=2π√m/k, এবং যেখানে কে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক বা স্প্রিং এর বল ধ্রুবক। আচ্ছা, নেক্সট কি হয়েছে, অতিরিক্ত আরো স্মল এম ভর ঝোলানো হয়েছে, মানে ক্যাপিটাল এম তো ছিলই, আরো স্মল এম ভর ঝোলানো হলো, তার ফলে পর্যায়কালটা বদলে যাবে, সেটাকে আমরা লিখছি T2 বলে, সেটা হচ্ছে T2=2π√m+m, মানে ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই কে। কে তো একই থাকবে, কারণ স্প্রিং তো আর বদলে যায়নি, খালি মাসটা বদলে গেছে, সেই জন্য মাসটা বেড়ে গিয়ে হয়েছে m+m। এবার প্রশ্নে কি বলা ছিল, T2=nT1, মানে পরবর্তী ক্ষেত্রে যখন এম ভর আরো বাড়ানো হলো, তখন পর্যায়কাল যা হয় সেটা কত না আগের পর্যায়কালের n গুণ। তাহলে T2=nT1, তার ফলে কি লিখতে পাচ্ছি T2/T1=n। এবার কি করছি দেখো, দুটিকে আমরা স্কোয়ার করছি। স্কোয়ার করাটা একটা কারণ রয়েছে, যেহেতু আমাদের ওই এম এর অনুপাত বার করতে হবে, তাই জন্য এম এর উপরে যে রুটটা রয়েছে সেই রুটকে তুলতে হবে, তাই জন্য স্কোয়ার করে রুটকে তোলা হচ্ছে। তার ফলে কি T2 স্কোয়ারকে লিখছি আমরা 4π² m+m/k, আর T1 স্কোয়ার হচ্ছে 4π² m/k, সেটা ইকুয়াল n স্কোয়ার। তো উপর নিচে দেখো 4π² কেটে যাচ্ছে, কি কেটে যাচ্ছে, কি হচ্ছে তাহলে m+m/m ইকুয়াল n স্কোয়ার হচ্ছে। এবং এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো, ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম হলে 1 হয়, প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইকুয়াল n স্কোয়ার, এবং এখান থেকে পেয়ে যাচ্ছ m/m কত n²-1। তো তাহলে স্মল এম আর ক্যাপিটাল এম এর অনুপাত দেখো বার করতে পারছো, কত হচ্ছে n²-1:1, এরকম একটা কিছু হচ্ছে। বেশ, চলে আসছি পরবর্তী 19 নম্বর অঙ্কে। খুব ছোট্ট সহজ একটা অঙ্ক। কি বলছে দেখো, যে 60 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি দোলকের পর্যায়কাল কত, জি দেয়া রয়েছে 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তো দোলকের পর্যায়কালের ফর্মুলা আমরা আগেও করলাম, ফর্মুলা জানি কি হয়, T=2π√L/g। তো এল কত ছিল 60 সেমি, আর জি বলে দিয়েছে 980, সেটা বসানো হয়েছে, করে আমরা টি পেয়ে যাচ্ছি 1.55 সেন্টিমিটার। দেখে নেবো 20 নম্বর অঙ্কটা। দেখো বলছে যে একটি সরল দোলক মিনিটে 20 বার দোলে, দোলক পিণ্ডটির ব্যাস 3.28 সেন্টিমিটার হলে সুতোর দৈর্ঘ্য কত। তো যে কোনো দোলকের যে অ্যাকচুয়াল লেন্থ সেটা কি হয়, সেটা হচ্ছে যে সুতোর দৈর্ঘ্য প্লাস ওর যে ব্যাসার্ধটা, মানে গোলক পিণ্ডের যে ব্যাসার্ধ, সেটাকে আমরা বলি কার্যকর দৈর্ঘ্য। তো প্রথমে কি করেছি দেখো, প্রথমে আমরা লিখছি যে কম্পাঙ্ক n = 20 পার মিনিট, সেটাই ছিল যে মিনিটে 20 বার দোলে, তো সেটাই কম্পাঙ্ক, যে মিনিটে কবার দোলে। তো সেটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করেছি, তার জন্য 20/60 করে ওটাকে লিখেছি পার সেকেন্ড, মানে 1/3 পার সেকেন্ড। তাহলে এখান থেকে পর্যায়কাল পেয়ে যাচ্ছি T = আমরা জানি কম্পাঙ্কের অনন্য কি হচ্ছে পর্যায়কাল, তাহলে T = 1/n মানে 3 সেকেন্ড, সেটা পর্যায়কাল। এবার দোলকের কার্যকর দৈর্ঘ্য যেটা একটু আগেই বলছিলাম যে কি হবে, L প্রাইম ইকুয়াল লিখছি L + d/2। ডিটা ছিল কি ডায়ামিটার, যেটা বলেছিল ব্যাস 3.28, তার হাফ হবে ব্যাসার্ধ, তাহলে L + 3.28/2 করে পাচ্ছি আমরা L + 1.64, এটা হচ্ছে L প্রাইম। এবার ফর্মুলা কি, T = 2π√L'/g। তো T এর জায়গায় আমরা 3 বসাচ্ছি, যেটা একটু আগেই বার করলাম, যে পর্যায়কাল হচ্ছে 3 সেকেন্ড, ইকুয়াল 2π√L' এর জায়গায় বসাচ্ছি L + 1.64/g হচ্ছে 980। এবং এটাকে সলভ করলে তোমরা দুটিকে স্কোয়ার করবে, করে সলভ করলে দেখবে যে L এর মান আসছে 221.7, মানে 222 সেন্টিমিটার মতো চলে আসবে।